ভাই, মেয়েটাকে পেয়ে গেছি। ওই মেয়ে তোর ভাবি হবে শরীফ, তাই সম্মান দিয়ে কথা বল। ফোনের ওপারে থেকে ভয়েস আসে এক ঝংকারময় তীক্ষ্ণ পুরুষালী কণ্ঠ। ওকে ওকে ভাই। শরীফ বলে ওঠে। এখন কোথায়? আবারও একই রকম ঝংকারময় তীক্ষ্ণ পুরুষালী কণ্ঠে বলে ওঠে। ভাই, স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড কনসার্টে আজকে পার্টিসিপেট করেছে ভাবি। ওকে, নজর রাখ যেন কোনোভাবে চোখের আড়াল না হয়, আর প্রতি মিনিট এর আপডেট দিতে থাক আমাকে। ওকে ভাই, আজকে আর চোখের আড়াল হবে না মেয়েটা, সরি ভাবি। হালকা হেসে বলে ওঠে শরীফ। চারিদিকে রেইনবো করে চিৎকারে মেতে আছে। অডিয়েন্সের চিৎকার করছে, পুরো হল তালি চিৎকার, স্টেজের সিট ফেটে যাচ্ছে। এর মধ্যে স্টেজের আলো নিভে গিয়ে স্পটলাইটের আলো এসে পড়ে, আর তার সাথে দেখা যায় একটা ছায়ামূর্তি। আস্তে আস্তে সেটা পরিষ্কার উজ্জ্বল হতে থাকে। হাতে গিটার, মুখে ওয়্যারলেস মাইক্রোফোন, ব্ল্যাক ডেমিন জিন্স, ব্ল্যাক ক্রপস টপস, আর ওপরে ব্ল্যাক লেদার ক্রপস জ্যাকেট, পায়ে ব্ল্যাক হাই হিল, শর্ট অ্যাঙ্কেল বুট, ডান হাতে ব্ল্যাক স্টোনের ওয়াচ, বাম হাতে মাল্টিলেয়ার ব্র্যান্ড। স্পটলাইটের আলোয় রোজ পিঙ্ক লিপস, গ্লাস দেওয়া ঠোঁট দুটো চকচক করছে। বুকের ওপর কার্ল চুল কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। হাতে থাকা গিটারের টিউন বাজিয়ে চিকচিক করা ঠোঁট দুটো হালকা নাড়িয়ে গান শুরু করে। এইটুকু গাইতেই পুরো স্পটলাইট এসে মুখে পড়ে, আর আস্তে আস্তে পুরো মুখ দেখা যায়। টানা টানা কালো চোখ, ডিম্পলওয়ালা গাল, চোখ বন্ধ করে রয়েছে, আর ঠোঁটের কোণে ফুটে আছে এক টুকরো মিষ্টি হাসি। মাথার চুলগুলো হাই পনিলাইটের করা, সামনে কিছু চুল ছাড়া আছে যেগুলো হাইলাইট করা আছে আর লাইটের আলোতে চিকচিক করছে। আরেকটা স্পটলাইট পড়তে বেরিয়ে আসে আরও একটা প্রতিচ্ছবি। আলোতে সেটা আরও পরিষ্কার হয়ে উঠেছে। কাঁধে গিটারের ঝুলানো চুলগুলো স্পাইক করা, হাতে বিভিন্ন রকমের ব্র্যান্ড, ব্ল্যাক জিন্স, ব্ল্যাক শার্ট, ব্ল্যাক লেদার জ্যাকেট, পায়ে ব্ল্যাক সিনকার্স। পেছন থেকে আরও একটা স্পটলাইট পড়া, সেখানে থেকে আরও একটা প্রতিচ্ছবি বেরিয়ে আসে। একই ড্রেস, আপ ফুল ব্ল্যাক, হাতে গিটার। এবার দুই দিক থেকে দুটো স্পটলাইট পড়ে, আর সেখান থেকে আরও দুটো প্রতিচ্ছবি বেরিয়ে আসে। একজন ড্রাম বাজাচ্ছে, একজন ব্ল্যাক ড্রেস আপ, আর অন্যদিকে কিবোর্ড। ব্ল্যাক ড্রেস আপ হলেও একটু ভিন্ন, পায়ের শর্ট অ্যাঙ্গেল বুট, ব্ল্যাক শার্ট স্কার্ফ যেটা হাঁটুর ওপরে উঠে আছে, ব্ল্যাক ক্রপ টপস, ব্ল্যাক লেদার জ্যাকেট, সামনের চুলগুলো হাইলাইট করা, গোল্ডেন অ্যান্ড লাইট গ্রিন, ঠোঁটের চকলেট লিপস্টিক। ব্যাস, 3 ছেলে ও 2 মেয়ের রেইনবো স্টার ব্র্যান্ড কমপ্লিট। 5 জন একসাথে নিজেদের পারফরমেন্স দিতে থাকে। একে একে এতগুলো গানের একসাথে ম্যাশ আপ গেয়ে নেয়। গান শেষে হাতে স্টেজের লাইট অফ হয়ে যায়। হালকা ব্লু লাইট জ্বলে ওঠে স্টেজে, আর তার সাথে স্টেজের দুই দিকে দুইটা স্পটলাইট। এইদিকে গিটার হাতে একটা ছেলে, আর অন্য একটি কিবোর্ড সাথে ওয়্যারলেস মাইক্রোফোন। দুই দিকে দিয়ে স্টেজের মাঝে থেকে দুইটা ছেলে শুয়ে থেকে উঠতে দেখা যায়। দুজনেই খালি গায়ে স্টেজের দুই দিকে দিয়ে দুইজনের গায়ে ওঠে। স্টেজের দুই দিকে দিয়ে দুইজন গিয়ে ওঠে। স্টেজের সামনে থেকে উঠে আসে একটা নারী মূর্তি, ব্ল্যাক ডেমিন আর ক্রপ টপ, চুলগুলো ছিঁড়ে রাখা, আর তার সাথে সাথে চারিদিক থেকে চিৎকার ওঠে। বেলা রেইনবো অডিয়েন্সের থেকে চিৎকার চারিদিকে মেতে থাকে। আস্তে আস্তে 3 জোড়া জুটি একসাথে পারফরমেন্স দিতে থাকে। অন্ধকার রুমের মধ্যে ইজি চেয়ারে বসে দোল খাচ্ছে কেউ। অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না, শুধু ছায়া মূর্তি বোঝা যাচ্ছে, আর গম্ভীর নীল চোখে বোঝা যাচ্ছে। সামনে দেওয়ালে একটা বড় ফটো ফ্রেম বাঁধানো আছে, আর ফটো ফ্রেমের মাথায় একটা টিমটিমে বাল্ব জ্বলছে, যার কারণে পুরো রুমে হালকা মৃদু আলোর ছায়া ছড়িয়ে আছে। আর ছবিতে দৃশ্যমান নারী মিষ্টি হাসিটা। অন্ধকার রাতের এই আলো
আধারিতে আরো মায়াবী আরো মিষ্টি লাগছে। মুখটা হালকা উপরের দিকে করে আছে, ডান হাত দিয়ে খুচরো চুলগুলোকে কানের পাশে গুঁজে দিচ্ছে। মুখ ফুটে আছে হাসি, যার কারণে গালে খানিকটা জুড়ে গর্ত অর্থাৎ ডিম্পল হয়ে যাচ্ছে। হাসির কারণে বাম সাইড থেকে হালকা গজদাঁত দেখা যাচ্ছে, আর তার সাথে থুতনির তিল যেটা সূর্যের আলোতে আরো জ্বলজ্বল করছে, যেটা এই মায়াবী মুখটাকে আরো মায়াবতী করে তুলেছে। কিছুটা দূরে বসে এক ধ্যানী এক দৃষ্টিতে এই মায়াবী মুখে দেখেই যাচ্ছে। দূরে বসে থাকা ছায়ামূর্তিটা ছবির দিকে তাকাতে এই গম্ভীর চোখে দুটো অনেক মায়া নিশা ভালোবাসা খেলে বেড়াচ্ছে। আর সময় হয়েছে তোমাকে নিজের করার, তোমাকে এই রাজার রানী করার। মুখে আলতো হাসি ফুটিয়ে বলে ওঠে, এবার আর দূরে থেকে নয়, আমার কাছে থেকে দেখ, খুব কাছে, এত কাছে যে যেখানে থেকে, এত কাছে যে যেখান থেকে আমার হৃদয় স্পন্দনও তুমি শুনতে পাবে, যেটা শুধু তোমার জন্য ঘড়ির কাঁটার মতো বেজে যাচ্ছে, শুধু তোমার দাবি। চোখের পলক না ফেলে ঠোঁটের কোণে হাসি বজায় রেখে আবারও বলে ওঠে, তোমার ওই টানা টানা কাজল কালো নেশা ভরা ওই চোখে ডুবে থাকার জন্য আর আমাকে প্রহর গুনতে হবে না। এবার থেকে সব সময় আমি তোমার মাঝে ডুবে যাব। ওই তোর মায়াবী চোখ, ওই তোর নেশা ভরা ঠোঁট, ওই তোর ঠোঁটের মিষ্টি হাসি, ওই পুরো তুইটাকে ওই তোর আসক্তি পাগল করেছে আমায়, যেখান থেকে আমি শত চেষ্টা করেও নিজেকে বের করে আনতে পারছি না, বরং আরো গভীরভাবে তোর নেশায় আমাকে জড়িয়ে নিচ্ছিস সুইট হার্ট। তোর মতো পুচকিয়ের নেশায় আসক্ত এই মন প্রাণ। মৃদু নেশা ভরা ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে। কথার মাঝেই হঠাৎ শব্দ করে পাশে থাকা টি টেবিলের ওপরে রাখা ট্যাবলেটের নোটিফিকেশন টিউন বেজে ওঠে। সামনে থাকা ছবি থেকে নিজের দৃষ্টি সরিয়ে ট্যাবের দিকে নিতেই আস্তে আস্তে এতক্ষণের ঘোর লাগা নেশাময় গম্ভীর নীল চোখে আস্তে আস্তে লাল হতে শুরু করে। কপালের রগ ফুলে ফুলে উঠতে থাকে, চোখ পুরো লাল আর শক্ত হয়ে উঠতে থাকে। হাতের মুঠো শক্ত করে চেয়ারের হাতে জোরে একটা বাড়ি মেরে উঠে দাঁড়ায়। সামনে থাকা ফটো ফ্রেমের দিকে তাকিয়ে দাঁতের দাঁত পিষে হুঙ্কার ভরা গলায় বলে ওঠে, এর শাস্তি তোমাকে পেতে হবে সুইট হার্ট, কঠিন শাস্তি। তোমার শরীরে অন্য পুরুষের হাত, আর এর জন্য তোমার কত বড় শাস্তি হতে পারে কেউ পারবে না। আমি আসছি সুইট হার্ট, শুধু একটু অপেক্ষা করো, তারপর দেখো এর পরিণতি কি হয়। কত বড় শাস্তি পেতে চলেছ সেটা তুমি ভাবতেও পারবে না সুইট হার্ট। বলেই হাতে থাকা ট্যাবলেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বেরিয়ে যায়। মেঝেতে পড়ে থাকে ট্যাবলেট। এখনও স্টার স্ক্রিন কনসার্টের ডান্স প্রোগ্রাম চলছে। স্টার স্ক্রিন লাইভ কনসার্টের ফার্স্ট রানার আপ। এইটুকু বলেই হোস্ট একটু ঝুঁকে অডিয়েন্সের দিকে মাইক্রোফোন বেরিয়ে দেয়, আর তার সাথে চিৎকার করে ওঠে চারিদিক থেকে, Yes, first runner-up, Rainbow Star Brand. চারিদিকের হাততালি, চিৎকার, আর তার সাথে সিটিতে প্রতিধ্বনি হতে থাকে পুরো হল। চিৎকারের মধ্যে দিয়ে স্টেজে উঠে আসে পঞ্চমূর্তি। তাদের হাতে ট্রফি তুলে দেয়, একসাথে সেলফি তুলে নেয়, আর তারপর বাকি ফ্যান্সদের সাথে। ইয়ার আজ অনেক লেট হয়ে গেছে, ফিরতে অনেক টাইম লেগে যাবে। রুহি বলে ওঠে। আরে মাঝে ওরা গন্ডগোল না করলে আরও তাড়াতাড়ি শেষ হতো। নিশান বিরক্তিভাবে বলে ওঠে। আরে শালাগুলা দেরি করে আসবে, এমপি এর নাতি বলে যা খুশি করে যায়। রাগী গলায় বেদ গাল দিয়ে বলে ওঠে। আরে বেলা, তুই তো চুপচাপ আছিস কেন? ওম পেছন থেকে বেলার কাঁধে হাত রেখে বলে ওঠে। আরে চাপ নিস না, ওই তোর জল্লাদ মা কিছু বলবে না। সামনে শুধু টাকার বান্ডিল ফেলে দিবি, দেখবি একদম চুপ হয়ে গেছে। নিশান পাশে এসে বলে ওঠে। ঠিক বলেছিস, টাকা পেলে তো ওই মহিলা আর কিচ্ছু চাই না, টাকা ছাড়া কিচ্ছু চেনে না, ডাইনি একটা। রুহি বলে ওঠে। উফ, তোরা বড্ড ঝিরঝির করছিস। এবার বাড়ি যা তো, অনেক রাত হয়ে গেছে, চল রাস্তা দেখ এবার। ওদের সব কটাকে তাড়াতে তাড়াতে বলে ওঠে বেলা। ওকে ওকে চল, টাটা বাই। বলেই সব কটা বেরিয়ে যায় বেলা। একটা অন্ধকারের স্টেডিয়ামের আলো ভরা রাস্তায় হাঁটতে থাকে।
এতক্ষণ তার মধ্যে আনন্দের ছোঁয়া থাকলেও এখন মুখে ফুটে আছে বিষণ্ণতার ছোঁয়া। তার পুরো জীবনটাই এমন। এইসব ভাবতে ভাবতে সামনের দিকে দৃষ্টি রেখে হাঁটছিল। হঠাৎ করে বুলেটের মতো কে একটা রোলস রয়েলস কার পাশে এসে এনে দাঁড়িয়েছে। আর একটু হলে বেলাকে ধাক্কা দিত। গাড়িটা এমনভাবে দাঁড়াতে বেলা হকচকিয়ে যায়। গাড়ির পাশে এসে থামতেই ওর সামনেই গাড়ির দরজা খুলে গিয়ে একটা হাত বেরিয়ে আসে। হঠাৎ করে তার হাত ধরে গাড়িতে উঠিয়ে নেয় হ্যাঁচকা টানে। এতক্ষণ হতভম্ব হয়ে থাকলে ওর হ্যাঁচকা টানে বেলার ভোর কেটে যায়। আমাকে কোথায় নিচ্ছেন? কে আপনি? বাঁচান, প্লিজ আমাকে ছেড়ে দিন। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? বেলা ছটফট করতে করতে একসাথে একদমই বলে ফেলে। বেলাকে গাড়িতে তুলে নিয়ে গাড়ির দরজা লক করে দিয়ে বেলাকে ঠেলে দরজার সাথে চেপে ধরে গায়ে জ্যাকেট সরিয়ে দিয়ে বেলার উন্মুক্ত পেটে ওর অচেনা ব্যক্তি আঁচড় কেটে দেয়। আর সাথে সাথে বেলা চিৎকার দিয়ে ওঠে। গাড়ির রেড লাইট সিগন্যাল ক্রস করার সময় বাইরে থেকে গাড়ির ভিতরে আসা হালকা আলোয় মুখের অবয়ব দেখে বেলার মুখে ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে। তবে সেটা ক্ষণিকের জন্য সীমিত ছিল, সেকেন্ডের মধ্যে। বেলার মুখের হাসি উড়ে গিয়ে আতঙ্কের ছোঁয়ায় ঘিরে যায়। বেলা ভীত চোখে আর কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, জিন্দেগি। এটুকু বলেই আসতে বেলা ঢলে পড়ে, নিজের জ্ঞান হারায়। গাড়ির বিরাট এক ম্যানশনের সামনে থামতে গাড়ি থেকে নামিয়ে বেলাকে টেনে হিঁচড়ে নিজের কোলে তুলে ভেতরে দিয়ে ঢুকে এই অজানা। বেলার পরনে লাল বেনারসি শাড়ি, গায়ে ভারী ভারী গহনা, নাকে নাকফুল, যেটা জোর করে চেপে চুপে পরানো হয়েছে। বেলাকে মাথায় ওড়নাটা অর্ধেক গাড়ির মধ্যে আর অর্ধেক গাড়ির বাইরে ঝুলছে। কিন্তু এই লোকের সেদিকে কোনো খেয়াল আছে? নেই। সে তো নিজের মতো ছুটে চলেছে বেলাকে নিয়ে। বেলা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিল ঘুষি মারতে থাকে অজানার গায়ে, কিন্তু এতেও সফল হয়। বেলার ওই ডুবলি পাতলি শরীরের সাথে জিম করা পেটাই বডি কোনোভাবে কি যায়? এতে করে বেলার নিজের শরীরের শক্তি অপচয় ঘটছে। কিন্তু এই মানুষটার যে এতে আরাম হচ্ছে সেটা ভালোই বুঝতে পারছে। চেহারা শক্ত কঠিন করে রেখেছে, কোনো ভাব স্পষ্ট বোঝা যাচ্ছে না, না কষ্ট, না আনন্দ, আর না অন্য কোনো এক্সপ্রেশন। আমাকে নামিয়ে দিন। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমি কোথাও যাব না আপনার সাথে। আমি কোথাও যাব না আপনার সাথে, বুঝতে পেরেছেন? এই যে শুনছেন, পাথর মানুষ একটা। আপনি কি কালা নাকি? বেলা বিরক্তি হয়ে কোলের মধ্যে ছটফট করতে করতে নিজেকে ছোটানোর ব্যর্থ প্রচেষ্টা করতে থাকে। বেলাকে কোলে নিয়ে এসে রুমে বেডের উপরে ছুঁড়ে ফেলে দেয়। বেলা হঠাৎ এমন আক্রমণে হতভম্ব হয়ে যায়। এভাবে ফেলতে ওর যে হালকা ফুলকা ব্যথা লাগছে সেটাও ভুলে গিয়েছে। অবাক চোখে সামনের দিকে তাকিয়ে দেখছে। রুমের মধ্যে পায়চারি করছে দ্রুত থেকে দ্রুততার সাথে, যেন কোনো চাবি দেওয়া কলের পুতুলের মতো দম দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। চোখে মুখের অবস্থা কঠিন থেকে কঠিনতম। গভীর নীল চোখ দুটো প্রচণ্ড রাগের কারণে লাল হয়ে আছে। নাক কান পুরো লাল হয়ে হাত মুঠো করে আছে। বেলা নিজেকে সামলিয়ে সোজা হয়ে বসে রাগী কণ্ঠে বলে ওঠে সামনের মানুষটার উদ্দেশ্যে, এই যে আপনি আমাকে এইভাবে তুলে নিয়ে এসছেন কেন? আমি না এখানে থাকবো আর না আপনার সাথে থাকবো। হুটহাট করে আমাকে তুলে নিয়ে চলে এলেন। এইসব কি আপনার কাছে কোনো খেলা মনে হচ্ছে আপনার? বেলার কথা শেষ হয় না, তার আগেই ঝড়ের বেগে বেডের কাছে গিয়ে বেলাকে টেনে এনে পাশে দেওয়ালের সাথে চেপে ধরে। বেলা ব্যথায় চোখ বন্ধ করে চিপে আছে আর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তার হাতের চুড়িগুলোর সাথে শক্ত করে তার হাত দেওয়ালের সাথে চেপে ধরেছে, আর এক হাত তার পেটে আঁচড়ের ভোর চেপে খামচে ধরে আছে। তুমি এখন থেকে বেলা শাহজ রৌশন, নাকি বেলা খান এই শাহজ রৌশনের ওয়াইফ, লিগ্যাল ওয়াইফ? হুঙ্কার ভরা অথচ শান্ত সেই ঝংকারময় তীক্ষ্ণ বৈশালী গলা। এই গলা শুনলে মেয়েরা তো এমনি প্রেমে হাবুডুবু খেতে বাধ্য। তোমার যেটা ইচ্ছে তুমি সেটা করতে পারো, তোমার সেই অধিকার আছে, তবে সেটা এই বাড়ির মধ্যে থেকে। ভুলেও কখনো এই বাড়ির চৌকাঠ পেরিয়ে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা মাথায় আনবে, তাহলে জানে মেনে দেবো। এবার কিছুটা চিৎকার করে বলে ওঠে সাজ। বেলা এখনো চোখ বন্ধ করে আছে আর চোখ গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু পানি।
সাজের এমন হুঙ্কার ভরা রাগী গলা শুনে ভয়ে ভয়ে কেঁপে ওঠে। আস্তে আস্তে পিটপিট করে চোখ খুলে তাকাতে দেখতে পায় এক আগুন চোখ ওর দিকে চোখে আগুন নিয়ে তাকিয়ে আছে। তোমার সাহস কি করে হয়? হ্যাঁ, এখানে স্পর্শ করেছিল তাই না? বেলার সাজ পেটে আরো জোরে খামচে ধরে। তোমাকে স্পর্শ করার অধিকার শুধু আমার, এই সাজ রওশনের। শুধুমাত্র আমি ছাড়া আর কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। এতদিন আমি থেমেছিলাম তোমার বয়সের জন্য, কিন্তু এখন তোমার 18 হয়ে গেছে, তাই কাছে নিয়ে আসলাম। আমি ভালোভাবে তোমাকে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেটা হতে দিলে না। বলি বেলারকে ধরে থাকা হাত ছেড়ে দিয়ে দেওয়ালে সচরে নিজের হাত দিয়ে আঘাত করে সাজ। তোমাকে আমি সম্পূর্ণ অধিকার দিলাম, তুমি সব কিছু করতে পারো, কিন্তু নিজের লিমিটে থেকে। লিমিট ক্রস করলে আজকের থেকেও আরো কঠিন শাস্তি পাবে। কোনো ছেলের সংস্পর্শে যাওয়া যাবে না, আর আমি ছাড়া দ্বিতীয় কেউ তোমাকে ছোঁয়ার চেষ্টা করলে সেদিন তার শেষ দিন হবে। সাজ আগুন চোখে বলে ওঠে, আর হ্যাঁ, আজকে থেকে তোমাকে আমার সাথে এই বাড়িতে, এই রুমে আর এই বেডেই থাকতে হবে সুইট হার্ট। আমার কাছে থেকে ছাড়া পাওয়ার চিন্তা মাথায় ভুল করেও আনবে না, কারণ তুমি সেটা করতে পারবে না। তোমার উপর আমার নজর 24 ঘন্টা থাকে, আগেও ছিল আর এখন আরো বেশি। আর হ্যাঁ, এটা কোনো খেলা নয়, আমার কাছে এটা সত্যি এবং একমাত্র সত্যি। তুমি আমার স্ত্রী, এখন থেকে তুমি মিসেস বেলা সাঁঝ রওশন, এই সাঁঝের বেলা। তোমার সাথে আমার এই জন্মের মতো সম্পর্ক, তুমি আমার সাথে সারা জীবনের মতো জুড়ে গেছো। বলেই সাজ বেলাকে ছেড়ে রুম থেকে বেরিয়ে যেতে নিলেই বেলা রাগী গলে চিৎকার করে ঘৃণা ভরা চোখে তাকিয়ে বলে ওঠে, আমি এই বিয়ে মানি না, আর না আপনাকে আমার হাজব্যান্ড, আর না আমি এখানে থাকবো। এটা আমার কাছে কোনো মাইনে রাখে না, বুঝেছেন আপনি? আর হ্যাঁ, ওরা আমার বন্ধু হয়, ওরা আমাকে ছোট থেকে সামলে আসছে, তাই আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য নই। আমি এখান থেকে পালিয়ে যাব, থাকবো না এখানে। আমি আপনাকে স্বামী হিসেবে মানি। বেলাকে আর কোনো কথা বলতে না দিয়ে ঝড়ের বেগে সে বেলাকে দেওয়ালে চেপে ধরার বেলার ঠোঁটের নিচে ঠোঁট ডুবিয়ে দেয়, আর এক হাত দিয়ে কোমরে খামচে ধরে। এটা বেলার সাথে প্রথম কিস হলেও এর মধ্যে কোনো ফিল নেই, আছে শুধু রাগ আর হিংস্রতায় ভরা। সাজ তার এতক্ষণে জমে থাকা সমস্ত রাগ বেলার উপরে ঝাড়ছে, কাঁদবে ক্ষতবিক্ষত করে দিচ্ছে বেলার ঠোঁট। বেলা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, ও পারে না। ফল আরও শক্ত করে ধরে তাকে সাজ। মিনিট 10 পর সাজ বেলার উপরে তার সব রাগ দেখিয়ে বেলাকে ছেড়ে সরে দাঁড়ায়। বেলা চোখ বন্ধ অবস্থায় দাঁড়িয়ে থেকে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আর ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। গায়ে থেকে শাড়ি সরে গিয়ে বেলার শরীরে অনেকাংশ দেখা যাচ্ছে। সাজ বেলাকে একবার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে হাত বাড়িয়ে বেলার ঠোঁট থেকে রক্ত মুছে দিয়ে আঙ্গুলটা নিজের মুখে পুরে নেয়। বেলা চোখ খুলে এই দৃশ্য দেখে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকাতে থাকে। তোমার মুখে এই কথা যেন আর না শুনি। তুমি মানো আর না মানো, এটাই সত্যি যে আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী। আর যেহেতু আমি তোমার স্বামী, তাই এইটুকু অধিকার তো আমার আছে, তাই না বেব? বলে বাঁকা এসে ওঠে বেরিয়ে যায় সাজ। আমি আপনাকে ঘৃণা করি, বুঝতে পেরেছেন? আমি আপনাকে ঘৃণা করি, মানি না আপনাকে। বেলা চিৎকার করে বলে ওঠে, একদিন মানবে, আর সেদিন তুমি আমাকে ঘৃণা করি নয় ভালোবাসি বলবে সুইট হার্ট। বলেই বেরিয়ে যায় সাজ। আমি কখনো আপনাকে ভালোবাসবো না, কখনো না। আপনার প্রতি আমার যেটুকু ভালোবাসা বেঁচে ছিল, সেটাও আজকে ঘৃণায় পরিণত হয়েছে। আমি আপনাকে ঘৃণা করি, অতিরিক্ত ঘৃণা করি। বেলা কাঁদতে কাঁদতে বলে ওঠে। বেলা দেওয়ালের সাথে চেপে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে আস্তে আস্তে দেয়াল ঘেঁষে নিচে হাঁটু মুড়ে বসে পড়ে, কান্নায় ভেঙে পড়ে। আর ভাবতে না থাকে কিছুক্ষণ আগের ঘটনা, কি থেকে কি হয়ে গেল তার সাথে। বেলা মুখের ওপর পানি ছিটে পড়তেই পিটপিট করে চোখ খুলে সামনে তাকাতেই চোখ বড় হয়ে যায়। আবারও মুখে ফুটে ওঠে ভয়ের ছাপ। তার সামনে স্বয়ং তার জিন্দেগি না মিস্টার সাজ রওশন তার দিকে তাকিয়ে আছে আগুন চোখ নিয়ে। যেন মনে হচ্ছে এই আগুন চোখের দ্বারা তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। 2 হাত নিয়ে তার কোমরে পেঁচিয়ে রেখেছে নিজের সাথে। বেলা কিছু নিজের স্থান বোঝানোর চেষ্টা করে নিজেকে গাড়ির মধ্যে পেয়ে আর তার সাথে সব কিছুক্ষণ আগের ঘটনার কথা মনে করে নিজেকে ছাড়াতে চেষ্টা করে। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে ছাড়ুন প্লিজ, আমি বাড়ি যাব, প্লিজ আমাকে ছেড়ে দিন। বেলা চিৎকার করতে থাকে। বেলার কথার কোনো রকম গুরুত্ব না দিয়ে বেলাকে সাজ আরও নিজের সাথে চিপকে বসিয়ে নেয়।
কিছুক্ষণ পর গাড়ি বেলাদের বাড়ির সামনে এসে থামতেই বেলা অবাক হয়ে গিয়ে সাথে সাথেই নামতে যায়, কিন্তু সেখানেও সাজ গাড়ি থেকে নেমে এসে বেলাকে টেনে গাড়ি থেকে নামিয়ে বেলাকে টানতে টানতে বাড়িতে ভিতরে যেতে থাকে। বেলা অবাক হয়, তার বাড়ির ভিতরে দেখতে থাকে সেখানে কত লোক ভর্তি। বাড়ির ড্রয়িং রুমে সোফায় একদিকে কাজী, অন্যদিকে উকিল বসে আছে, আর তাদের পাশে তার বাবাই বসে আছে, আর তার সাথে তার জল্লাদ মা। আর এখানে আরো অনেকজন আছে, কয়েকজন বডিগার্ডও কয়েকজন মেয়ে আছে, আর তার সাথে একজন ছেলে দাঁড়িয়ে আছে ঠিক ওর বাবাইয়ের পাশে। আর কিছুটা দূরে ওর দিয়া আর তার সাথে দুই বোন দাঁড়িয়ে আছে। বেলা সব কিছু অবাক হয়ে দেখছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। বেলা মা আমার, আজ এত দেরি করে কেউ আসে? দেখ সবাই তোর জন্য অপেক্ষা করছে কখন থেকে। যা তাড়াতাড়ি তৈরি হয়ে আয়, আমরা সবাই তোর বিয়ের জন্য অপেক্ষা করছি। বেলা তার এই মায়ের কথা শুনে অবাকের সপ্তম পর্যায়ে চলে গেছে। তার মা বলে ডাকছে, এটা বলে বিশ্বাস করতে পারছে না। তারপরে বিয়ের কথা শুনে যেন আকাশ ভেঙে পড়ে। বিয়ে? কার বিয়ে? আমি বিয়ে করব না। বেলা চিৎকার করে বলে ওঠে। সাজেকের ইশারায় ওখানে দাঁড়িয়ে থাকা মেয়েদেরকে বেলাকে রেডি করতে নিয়ে যেতে বলে। ওরা বেলাকে টেনে নিয়ে চলে যায়। বেলার কোনো কথা না শুনে আর বাড়ির লোক চুপচাপ দেখতে থাকে। বেলার দিয়ার কিছু বলতে দিলেই ওর মা তাকে চুপ করিয়ে দেয়। বেলাকে রেডি করে আনতে জোর করে বিয়ে পড়ানো শুরু করে, কিন্তু কবুল বলার সময় কিছুতেই কবুল বলতে পারে না। শেষে ওর বাবার মাথায় গান ধরে ভয় দেখাতেই শেষমেশ বেলা কবুল বলে দেয় আর রেজিস্ট্রি পেপারে সই করে দেয়। এতে না ছিল বেলার কোনো অনুভূতি, না ছিল একরাশ ঘৃণা, আর চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল নোনা পানি। বাড়ির সবাই খুশি মনে তাকিয়ে আছে, শুধু বেলার বাবাই আর বেলার দিয়া চোখে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বেলা মা, এতেই তোর ভালো হবে। আমি জানি তুই খুব কষ্ট পেয়েছিস, আমার ওপর তোর অভিমান হয়েছে, কিন্তু আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি। এতেই তুই সুখী হবি। আজ থেকে তুই এই নরক থেকে মুক্তি পেলি। বেলার বাবাই আবিদ মজুমদার বেলার মাথায় হাত দিয়ে চোখের পানি নিয়ে বলে ওঠে, বেলা, বাবা একদম ঠিক কথা বলছে। তুই সত্যি অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছিস। তুই এখন সত্যি এই নরক থেকে মুক্ত হয়েছিস। তুই খুব ভালো থাকবি ওখানে, দেখিস। বেলার দিয়া আরিয়াকে বলে ওঠে, বেলাকে জড়িয়ে ধরে। বেলা কোনো কথা না বলে চুপ করে থাকে, তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অঝরে প্রাণী। তা এর মধ্যে কখন তার অনুভূতি কাজ করছে না। সাজ বেলাকে টেনে গাড়িতে এনে বসিয়ে দেয়। বেলা শেষবারের মতো পানি ভরা চোখে দেখতে থাকে বাড়ির সবাইকে। বেলা কাঁদতে কাঁদতে দেয়ালের সাথে বসে ঘুমিয়ে গেছে। চোখে মুখে এখনো পানি ছিটিয়ে লেগে আছে, মুখে এখনো স্পষ্ট পানির দাগ। হাঁটুর উপরে মাথা দিয়ে আগের কথাগুলো ভাবতে ভাবতে কান্না করতে করতে লোক ঘুমিয়ে গেছে। এইভাবে বসে থেকে সাজ গভীর রাতে রুমে ঢুকে দেখলো বেলা মাটিতে দেওয়ালের সাথে লেগে ঘুমিয়ে গেছে। গুটিসুটি পায়ে সাজের দিকে এগিয়ে এসে হাঁটু মুড়ে বেলার সামনে যায়। বেলার ওই কান্নারত ফোলা ফোলা মুখ দেখে মায়া জড়িয়ে যায়। আজ 5 বছর পরে এত কাছে থেকে তার সুইটহার্টকে দেখছে, যে একদম বাচ্চাদের মতো করে ঠোঁট ফুলিয়ে ঘুমিয়ে আছে। এইটা দেখে সাজের কোলে হাসি ফুটে ওঠে। সাজ উঠে বেলাকে কোলে তুলে বেডে শুইয়ে দেয়। বেলাকে বিছানায় শুইয়ে শাড়ির আঁচল সরে গিয়ে বেলার দুধের মতো ফর্সা সাদা পেট দেখা যাচ্ছে, যেখানে অনেকটা জুড়ে আঁচড় কেটে আছে, তাতে বিন্দু বিন্দু রক্ত জমে আছে। আর এতক্ষণ শাড়ির ঘষা লেগে জায়গাটা আরো বৃষ্টি হয়ে গিয়েছে। এটা দেখে সাজের বুকের মধ্যে ধপ করে ওঠে। রাগের মাথায় যে তার পিচ্চি পরীকে কষ্ট দিয়ে ফেলেছে। বেলার হাতের দিকে তাকাতেই বুক কেঁপে ওঠে। সাজের চুড়ি ভেঙে হাত কেটে গেছে। সাজ উঠে গিয়ে ফার্স্ট এড বক্স এনে মেডিসিন লাগাতে থাকে। কাটা জায়গায় মেডিসিন লাগতে বেলা কেঁপে কেঁপে ওঠে। সাজ আস্তে আস্তে রক্ত পরিষ্কার করে পেটে অয়েনমেন্ট লাগিয়ে দেয়, হাতে ব্যান্ডেজে করে দেয়, গায়ে থেকে সব গহনা খুলে দেয়। সাজ বেলাকে টেনে নিজের বুকে ফেলে জড়িয়ে নেয়, নিজের সাথে শক্ত করে। সাজের চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে আর নিজেকে বিড়বিড় করে বলে ওঠে, আজ আমি যদি ঠিক টাইম মতো জানতে না পারতাম, ঠিক টাইম মতো পৌঁছাতে না পারতাম, তাহলে যে কি হতো আমি ভাবতে পারছি না। আমি তোমাকে হারিয়ে ফেলতাম সোনা, আর এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমাকে তুমি ক্ষমা করে দিও সোনা। আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমি তোমাকে হার্ট করে ফেলেছি।
আমি এটা করতে চাইনি। আমি তোমাকে এইভাবে নিজের কাছে আনতে চাইনি। আমি তোমাকে তোমার ভালোবাসা নিয়ে নিজের কাছে আনতে চেয়েছিলাম, কিন্তু আমি তোমাকে কষ্ট দিয়ে নিজের কাছে আনতে বাধ্য হয়েছি। না হলে আমি তোমাকে হারিয়ে ফেলতাম। আমাকে তুমি ক্ষমা করে দিও সোনা। আমি জানি তুমি এখন আমাকে ঘৃণা করতে শুরু করেছো, কিন্তু আমি খুব তাড়াতাড়ি তোমার মনে আবারও আমার জন্য ভালোবাসা তৈরি করে দেব। তোমার সব ভুল ভেঙে যাবে, আর তারপর আমি তোমাকে নিজের করে নেব, সম্পূর্ণ আমার এই সাঁঝের করে নেব, সাঁঝের বেলা। সাজ বেলার মাথায় গভীর চুমু খেয়ে বেলার গলায় মুখ গুজে চোখ বন্ধ করে। সকালবেলা চোখে মুখে ঠাই ভেদ করে রোদের আলো পড়তেই বেলা পিটপিট করে চোখ খুলে তাকায়। নিজেকে সম্পূর্ণ অন্য জায়গায় পেয়ে হকচকিয়ে উঠে বসে। বেলা তারপর মনে পড়ে সে কোথায় আছে। কিন্তু আমার যতদূর মনে পড়ে আমি তো নিচে ছিলাম, বিছানায় আসলাম কি করে? আর আমার হাতে ব্যান্ডেজ, আমার গয়না সব খুলে রাখলো কে? বেলা আনমনে ভাবতে থাকে। কিছু মনে পড়তে আবারও মুখ কঠিন করে নেয়। নিশ্চয় ওই হুমোটা করেছে। বিড়বিড় করে বলে ওঠে বেলা। বেলা বিছানা থেকে নেমে ওয়াশরুমে যেতে গিয়েও ফিরে আসে, আর তার সেখানে কোনো ড্রেসও নেই। তাহলেও পরবে কি? এখনো সেই বেনারসি পরে আছে। ভাবতে ভাবতে বেলা কাবার্ড খুলতে চোখ ছাড়ামারা হয়ে যায়। এতগুলো শাড়ি দেখে বেলা নিজের মনে ভাবতে ভাবতে ওইখান থেকে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে এসে কালকের আর আজকের তফাৎ ভাবতে থাকে। হঠাৎ কিছু মনে পড়তে ভ্রু কুঁচকায়। দিয়া আর বাবাই কোন বিপদ থেকে বাঁচার কথা বলছিল কালকে? কিসের বিপদ ছিল যেটা ওরা জানে আমি জানি না? বাবাই বারবার করে বিপদের কথা কেন বলছিল? বেলা মাথায় হাতে রেখে রুমে ঘুরতে ঘুরতে বলতে থাকে, আর জিন্দেগিও হঠাৎ করে একদম আমার সামনে এসে আমাকে বিয়ে করে নিল। কিন্তু কেন? এই হুনোটা হঠাৎ করে এমন করলো কেন? তাহলে দিশা কোথায়? কিছু তো ঘাপলা আছে এর মধ্যে। বেলার মাথায় হাত দিয়ে রুমের মধ্যে ঘুরতে ঘুরতে বলতে বলতে হঠাৎ সামনের দিকে তাকিয়ে থমকে যায়। চোখগুলো বড় বড় হয়ে যায়, পুরো রসগোল্লার মতো। এক্ষুনি বেরিয়ে আসবে মনে হচ্ছে। মাথায় থেকে হাত নিচে পড়ে যায়। সামনের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে বেলা। বেলা নিজের কোমরে ঠান্ডা শীতল হাতের ছোঁয়া পেতেই চমকে ওঠে। গাড় ঘুরিয়ে তাকাতেই দেখে সাজ পেছন থেকে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ওর কাঁধে থুতনি রেখেছে। বেলা নিজের দৃষ্টি একবার সামনের দিকে তো একবার তার পেছনে থাকা সাজের দিকে করে এই মুহূর্তে তাকে জড়িয়ে রেখেছে। সাজবেলা শাড়ি ভেদ করে পেটে হাত দিয়ে স্লাইড করে আলতো করে একটা চিমটি কেটে বলে ওঠে, কি হয়েছে সুইটহার্ট? এইভাবে আর চোখে দেখছো কেন? ভালো করে দেখো, আমি পুরোটাই তোমার। জিনা, আপনি আমার হলে তাহলে দিশা কোথায় যাবে? মুখ বাঁকিয়ে বেলা বলে ওঠে। বেলার কথা শুনেই সাজ তার হাতের বাঁধন আরো শক্ত করে, আরো গভীরভাবে বেলার পেটে নিজের হাত স্লাইড করতে থাকে। বেলা এই অত্যাচার থেকে মুক্ত হতে ছটফট করছে। সাজের এমন করাতে তার সারা শরীর কাঁপুনি ধরে গেছে, দম বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস আটকে আসছে। সাজের হাত থেকে নিজেকে ছোটানোর চেষ্টা করলে সাজ আরো চিপকে নিজের সাথে রেখেছে। মনে হচ্ছে কোথাও কিছু পড়ে যাচ্ছে, তাই না সুইটহার্ট? আর ইউ জেলাস সুইটহার্ট? চোখ টিপ মেরে বলে ওঠে সাজ। আমি কেন জেলাস হতে যাব? বেলা কাঁপা কাঁপা গলায় বলে ওঠে। হ্যাঁ তাই তো, তুমি কেন হতে যাবে? বলেই সাজ বেলার গলায় নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। বেলার এইদিকে এই উষ্ণ স্পর্শে শরীর হিম ধরে আসছে, সারা শরীর কেঁপে কেঁপে উঠছে। আচ্ছা, এখানে আমার ফটো কি করছে? আর এটা তো অনেক আগের ছবি, আপনি কোথায় পেলেন? বেলা তার দৃষ্টির সামনের দিকে দেওয়ালে রেখে বলে ওঠে, এটা তুমি নাকি? এটা তো আমার রসগোল্লা। সাজ বেলার গলায় মুখ ডুবিয়ে রাখে, ফিসফিস করে বলে ওঠে। বেলা নড়তে পারছে না, তার সব কথা যেন হারিয়ে যাচ্ছে। গলার থেকে কানো আওয়াজ বের হচ্ছে না। দেখুন, হেয়ালি না করে বলুন, আমার ফটো আপনার কাছে কি করছে? বেলা কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, এটা আমার রসগোল্লা সুইটহার্ট, আমার বেঁচে থাকার একমাত্র অক্সিজেন, আমার আসক্তি, আমার একমাত্র নেশা। ড্রিঙ্কের থেকে বেশি এই টানা টানা গভীর চোখ, এই রসালো মিষ্টি ঠোঁটের হাসি আর গুলোমুলো পিচ্ছি মুখটার নেশায় আসক্ত আমি গভীরভাবে, যেখান থেকে মৃত্যুর আগে পর্যন্ত কখনো উঠতে পারবো না, শত চেষ্টা করেও না।
সাজ বেলাকে ছেড়ে বেডের এক পাশে থেকে ছবির কাছাকাছি গিয়ে বলে ওঠে। বেলা কোনো কথা না বলে টুকু টুকু চোখে দেখছে সাজকে। সাজের কথাগুলো তার মনের গভীরে গিয়ে লাগছে, তার এই কথার মাঝে ডুবে যাচ্ছে। হঠাৎ চোখের সামনে কিছু চলে আসতে আগেই কিছু কথা মনে পড়তে চোখ খিচে বন্ধ করে নেয়। আস্তে আস্তে মুখ লাল হয়ে মুখ ফুটে রাগ আর ঘৃণা। আরে বাহ, তোমাকে তো এই শাড়িতে খুব সুন্দরই লাগছে। সাজবেলার দিকে ফিরে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বলে ওঠে, আমার কোনো ড্রেস আনা হয়নি, তাই কাবার্ড থেকে আপনার রাখা শাড়ি পরতে হয়েছে। তবে চিন্তা করবেন না, আমি বাড়ি ফিরে আপনার শাড়ি পাঠিয়ে দিব। বেলা কিছুটা ঘৃণা আর রাগ মেশানো গলায় বলে ওঠে। বেলার কি বলতে চাইছে বুঝতে পেরে সাজ দ্রুত এসে বেলাকে কাবার্ডের সাথে চেপে ধরে বেলার কোমরে স্লাইড করে। এই কাবার্ডে সব ড্রেসগুলো তোমার জন্য আমি কিনে রেখেছি, এগুলো সব তোমার জন্য, অন্য কারোর নয়। আর এখানে বিভিন্ন ডিজাইনিং এর ড্রেস আছে, তোমার যেটা মনে হয় পড়তে পারো। বাঁকা হেসে বলে ওঠে সাজ, বেলার কোমরে একটু চেপে ধরে চোখ মুখ লাল করে ওর বলে ওঠে। কি বললে? আরেকবার রিপিট করো। বেলা ঠোঁটে স্লাইড করে বলে, তোমার এই মুখে যেন বাড়ি যাওয়ার কথা না শুনি। বেলা কোনো কথা না বলে চুপ করে আসে। সামনে দাঁড়ানো এই ভ্যাম্পায়ারের জন্য কাল তার রক্ত খেয়েছে। এভাবে বিড়বিড় করে ওঠে। ভাই ভাবি, বাইরে থেকে চিৎকার আসতে সাজ বেলাকে ছেড়ে দাঁড়িয়ে বেলার দিকে তাকিয়ে বলে ওঠে। তাড়াতাড়ি নিচে এসো। বলে সাজ রুম থেকে বেরিয়ে যায়। বেলা খানিকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ফোনের রিং বাজতে ঘোর কাটে। ফোন রিসিভ করতে ফোনের ওপর থেকে তুমুল গতিতে প্রশ্নের ঝড় এগিয়ে আসে। তুই বিয়ে করেছিস? দেব বলে ওঠে। কখন বিয়ে হলো তোর? কাল তো তুই আমাদের সাথেই ছিলি, তাহলে? রুহি বলে ওঠে। তুই আমাদেরকে একবারও বললিও না। নিশান বলে ওঠে। কোথায় তুই? হ্যাঁ, কার সাথে বিয়ে করেছিস? নিশ্চয়ই তোর মা ওই বুড়ো বেটার সাথে তোর বিয়ে দিয়েছে। ওম বলে ওঠে। বেলাদের প্রশ্ন আর ওদের একসাথে চিৎকার শুনে ফোনটা নিজের থেকে একটু দূরে সরিয়ে দেয়। ওদেরকে অ্যাড্রেস বলে দাও, আমি গার্ড পাঠিয়ে দিচ্ছি ওদের নিয়ে আসার জন্য। দরজায় মুখ দাঁড়িয়ে সাজ বলে ওঠে। ফোন স্পিকারে থাকতেই সাজ সব শুনতে পেয়েছে। বেলা সাজের কথা শুনে চমকে যায়। কোনো কথা না বলে ফোন স্পিকার থেকে অফ করে কানে ধরে। বেলা, ওটা কার আওয়াজ ছিল? ইয়ার কি ভয়েস? রুহি বলে ওঠে। তোরা একটু অপেক্ষা কর, তোদের আনতে যাচ্ছে। এখানে আসলে কথা হবে। বাই। দাঁতে দাঁত চেপে বলে ওঠে। ফোন কেটে দেয় বেলা। বেলার কথা বলে দেখে সাজ মুচকি হেসে ফেলে। বেলা সাজের দিকে একটা জানলেভা লুক দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আর সাজও হাসতে হাসতে বেরিয়ে যায়। বেলার নিচে নামতে হঠাৎ করে কেউ ঝড়ের বেগে এসে তার উপরে ঝাঁপিয়ে পড়ে আর তাকে জড়িয়ে ধরে ঘুরতে থাকে। বেলা হঠাৎ আক্রমণে স্তব্ধ হয়ে যায়। কোনো কথা না বলে চুপ করে চেয়ে আছে তারকে জড়িয়ে ধরে রাখা মেয়েটার দিকে। হাই ভাবি, আমি সারা রহসান, তোমার একমাত্র ননদ। ফাইনালি এতদিন পর ভাই তোমাকে নিয়ে আসলো। আমি কবে থেকে ভাইকে তোমাকে নিয়ে আসার জন্য বলি, কিন্তু আমার কথা শোনে না। আজ তুমি এসে গেছো, আমি আর কোথাও যাব না, তোমার সাথেই থাকবো। সারা বক বক করে বলে ওঠে। একদমই। হাই ভাবি, আমি শারিফ রওশন, তোমার একমাত্র দেবর আর ভাইয়ার একমাত্র অনুগত। হালকা হেসে বলে ওঠে শারিফ। বেলা কোনো কথা না বলে এদিকে ওদিকে তাকিয়ে হালকা হেসে দেয়। আর সারা তো তাকে এখনো জড়িয়ে রেখেছে। হলো তোমাদের পরিচয় পর্ব শেষ হয়েছে, এবার তাহলে আমরা ব্রেকফাস্ট করতে যেতে পারি। সারা শারিফকে উদ্দেশ্য করে বলে ওঠে সাজ। কে ভাই, একটু মাত্র ভাবির সাথে কথা বলছি, তাও তোমার হিংসা হচ্ছে? এখন থেকে তো আমি সারাক্ষণ ভাবির সাথে থাকবো। সারা বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলে ওঠে। মারবো এক থাপড়, পাকা পাকা কথা শুধু। তার চেয়ারে বসে বলে ওঠে। ভাবি আমাকে বাঁচিয়ে নেবে, তাই না? সারা মিষ্টি হেসে বলে ওঠে। একদম তাই, আর তুমি সব সময় আমার সাথে থাকতে পারো, কেউ কিছু বলবে না। বেলা হেসে সাজের দিকে তাকিয়ে বলে। নাও, হয়ে গেল 16 গোলাপ পূর্ণ। ভাই কপাল পুড়ে গেল। শরীফ স্যাড ফেস বানিয়ে বলে ওঠে। তোমায় বিরহে আমি রহি বিলীন। আহারে। সারা বলে ওঠে। তোদের দুজনে আজকে একটু বেশি আনন্দ হচ্ছে মনে হচ্ছে, একটু বেশি কথা বলছিস না? বেশি কই না তো। আনন্দ তো হচ্ছেই, এতদিন পর ভাবি এসেছে, আনন্দ তো হবেই। এতদিন পর মানে কি বলতে চাইছো? বেলা ভ্রু কুচকে বলে ওঠে। ও কিছু না ভাবি, তুমি আমাকে ড্যান্স শেখাবে তো? আমি কিন্তু শিখতে চাই।
ঠিক আছে, শেখাবো। বেলা আলতো হাসিয়ে বলে ওঠে। বেলা, একসাথে চার মূর্তি বাইরে থেকে ডাকতে ডাকতে ভেতরে আসছে। বেলা ওদের ডাক শুনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যায়। সাথে সাথে সব কটায় একসাথে ঝাঁপিয়ে পড়ে তার উপর। বেলা ওদের জড়িয়ে ধরে কোনা চোখে দূরে বসে থাকা সাজকে একবার দেখে নেয়, যে এই মুহূর্তে তাদের দিকে সরু চোখে তাকিয়ে আছে। বেলা মেরি জান, তুই ঠিক আছিস তো? রুহি বলে ওঠে। বেলা, আমরা তোর বাড়ি যেতেই তোর ওই জল্লাদ মা আমাদের বলে তোর বিয়ে হয়ে গেছে। নিশান বলে ওঠে। হ্যাঁ বেলা, তুই বল, তোর কার সাথে বিয়ে হয়েছে? নিশ্চয়ই কোনো বুড়োর সাথে বিয়ে দিয়েছে তোর মা। ওই বুড়োকে মেরে আমরা তোকে নিয়ে যাব। তাদের ওই কথা শুনেই বেলা ঢোক গেলে, কারণ শ্বাস চোখ গরম করে তাকিয়ে আছে তাদের দিকে। দেখলেই বোঝা যাচ্ছে এইটা বেশ রেগে আছে। শরীফ ওদের কথা শুনি কেসে ওঠে। এই, তোমরা বুড়ো কাকে বলছো? যারা হালকা রাগী ভাবে চোখ ছোট ছোট করে বলে ওঠে। সবার কথা শুনি সবাই ওই দিকেই তাকায়, আর সাথে সাথে তাদের চোখ বড় বড় হয়ে যায়। মনে হচ্ছে চোখের সামনে কোনো ফিল্ম স্টারকে দেখে নিয়েছে। প্রেসিডেন্ট সাজ রৌশন। রুহি বলে ওঠে। SR ইন্টারন্যাশনাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ওনার। বেদ চোখ বড় বড় করে বলে ওঠে। মোস্ট পপুলার হ্যান্ডসাম লেডি কিলার ব্যাচেলর, ওয়ার্ল্ডে 3 নম্বর পজিশনে থাকা বিজনেসম্যান সাজ রওশন। নিশানকে বলে ওঠে। বাঙ্গালোর গভর্নমেন্ট লিডার সাজ রহমান, বেলার জিন্দিগি। ওম বলে ওঠে। ওদের এইরকম রিয়াকশন দেখে বেলা চরম বিরক্ত হয়। ওর মনে হচ্ছে যেন সব কটার মাথা ফাটিয়ে দেয়। এমন করছে যেন কাকে না কাকে দেখে ফেলেছে। ইয়েস, সাজ রোশন আমার ভাই, আর তোমাদের বেলার একমাত্র হাজবেন্ড। সারা মুখ নেড়ে বলে ওঠে। সবাই এই কথা শুনে আরও অবাক হয়ে যায়। শেষে ওদের ঘরও ভেঙে সাজের কথা শুনে। হাই হাই জিজ। রুহি তাড়াতাড়ি করে বলে ওঠে। বাকিরাও সাজের সাথে পরিচিত হয়। বেলা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওদের তালবাহানা। ওয়েল, তোমরা আজ থেকে তোমাদের প্র্যাকটিস এখানে শুরু করতে পারো। আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি। ওখানে তোমরা তোমাদের সব মিউজিক ইনস্ট্রুমেন্ট পেয়ে যাবে। সাজ বলে ওঠে। ওকে জিজ। সবাই একসাথে বলে ওঠে। এদিকে বেদ এক দৃষ্টিতে তার সামনে দাঁড়িয়ে থাকা সারাকে দেখে যাচ্ছে। চোখের পলক পড়ছে না। বেদের সারা এই কিউট ফেস রেখেছে, চুল দুদিকে দুটো ঝুটি করে রেখেছে। সেটা তার কথা বলার সাথে সাথেই দুলছে। হোয়াট টপ, যেটায় কি মাউসের পেইন্ট করা, আর তার সাথে লাইট পিঙ্ক কালারের শর্ট স্কার্ট পরে আছে। ওকে গাইজ, তোমরা কথা বলো, আমাকে বেরোতে হবে। বেলা, একটু রুমে এসো। বলে সাজ উপরে রুমে চলে যায়। এদিকে সবাই মিটমিট করে হাসছে। রুহি বেলাকে ঠেলছে উপরে যাওয়ার জন্য। বেলা একবার গরম চোখে তাকিয়ে উপরে উঠে যায়। আর এদিকে শারিফও ঠিক এক দৃষ্টিতে তাকিয়ে আসে রুহির দিকে। রুহি কিছুটা মারকুচে টাইপ, যে কথা বলার সময় চোখগুলো বড় বড় করে নিচ্ছে, কথায় কথায় মারতে যাচ্ছে। শারিফ এটা দেখেই নিজের মনে মুচকে মুচকে হেসতে থাকে। এখানে শারিফ ও বেদের মনেই তাদের অজান্তে প্রেমের ঘন্টা বেজে গেছে। তাদের মনে তাদের প্রেয়সী প্রবেশ করে গেছে, যেটা তারা বুঝতেই পারেনি। বেলা রুমে আসতেই হঠাৎ হ্যাচকা টানে তাকে দেয়ালের সাথে চেপে ধরে সাজ। বেলা আচমকা এমন হওয়াতে হতভম্ব হয়ে গেছে। সাজ বেলা শাড়ি ভেদ করে বেলার পেটে হাত দিয়ে চেপে ধরে। বেলা ব্যথায় ভরে চোখ বন্ধ করে নেয়, কিন্তু আশ্চর্যভাবে তার কোনো ব্যথা অনুভব হয় না, বরং সাজের ছোঁয়াতে তার শরীরকে কাঁপাকাঁপি হচ্ছে। সাজ মুখ নিচু করে বেলার মুখের কাছেই নিয়ে গিয়ে বলে ওঠে। দেরি করলে কেন রুমে আসতে? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। তো আমি কি করব? আপনি ডাকলে আমাকে আসতে হবে নাকি? বেলা চোখ চেপে বন্ধ করে একদম বলে ওঠে। সেটাই তো মনে হচ্ছে, আমি ডাকলে তোমাকে আসতে হবে। সাজ বলে ওঠে। একদম। সাজ বেলার ঠোঁট নিজের ঠোঁটের মাঝে নিয়ে নেয়। বেলাকে আর কথা শেষ করতে দেয় না। বেলা চোখ বড় বড় করে তাকিয়ে যায়। নিজেকে ছাড়াতে সাজের গায়ে ধাক্কা দিতে থাকে, কিন্তু নিজের থেকে সাজকে এক চুল পরিমাণও সরাতে পারে না। বাধ্য হয়ে শান্ত হয়ে যায় বেলা। সাজ নিজের মতো করে বেলার রসালো ঠোঁটে মেতে আছে। বেলার ঠোঁটের মধ্যেই নিজের গভীর বিচরণ করছে। কিছুক্ষণ পর বেলার ঠোঁট ছেড়ে সরে যায়। বেলা নিজেকে ছাড়া পেয়ে দেয়ালের সাথে লেগে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। সাজকে নিজের কাছে না পেয়ে চোখ খুলে তাকাতে দেখে সাজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে। সাজ নিজের কাজ করতে করতে কোনো
চোখে একবার বেলাকে দেখে নিয়ে নিজের ফোন নিয়ে বেলার কাছে গিয়ে বেলার কপালে একটা গভীর চুমু খেয়ে উঠে বলে, আমি অফিসে যাচ্ছি, ভালো মেয়ের মতো থাকবে। আর হ্যাঁ, একদম পালানোর চেষ্টা করবে না। যদিও তুমি সেটা করে দেখতে পারো, কিন্তু কোনো লাভ হবে না, কারণ বাড়ির চারদিকে সিকিউরিটি গার্ড আছে। তাদের চোখ এড়িয়ে একটা মাছিও এদিক ওদিক যাবে না। হ্যাঁ, তুমি তো একটা মানুষ। বলে বাঁকা হেসে ওঠে। আমার কাছ থেকে ছাড়া পাওয়া এত সহজ নয় সুইটহার্ট, তাই নিজের মাথা না খাটিয়ে নিজের নেক্সট প্রোগ্রাম নিয়ে কনসেন্ট্রেট করো, সেটাই ভালো হবে। ওকে সুইটহার্ট? বলে সাজ আবারও মুখ নিচু করে চুপ করে বেলার ঠোঁটে চুমু খেয়ে সরে যায়। আর এদিকে বেলা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সাজের এমন কাজে পুরো ফ্রিজ হয়ে গেছে। নিজের ফোনের রিং বাজতে ঘোর কেটে যায় বেলার। ফোন হাতে নিয়ে দেখে একটা মেসেজ, জিন্দেগি নামে সেভ করা নাম্বার থেকে। আমাকে নিয়ে অত ভেবো না সুইটহার্ট, আমি তোমার হাজব্যান্ড, তুমি আমার ওয়াইফ, তাই তোমাকে কিস করার এতটুকু রাইট তো আমার আছে, তাই না শোনা? আর আমাকে নিয়ে ভাবো, ক্ষতি নেই, কিন্তু বেশি না, তাহলে নেশা হয়ে যাবে। বেলা মেসেজটা পড়ে মুচকে এসে আবারও মুখ বাঁকায়। নিচে গিয়ে সবার সাথে আড্ডা দিতে থাকে। সব একসাথে হয়ে যে মেতে উঠেছে। আছে তাদের নিউ ইনস্ট্রুমেন্ট নিয়ে, তাদের সাথে আছে সারাও। ভাবি চলো না, তুমি আমাকে একটু ড্যান্স প্র্যাকটিস করাবে, আর তার সাথে তোমার হয়ে যাবে। আর তাছাড়া ভাইদের আসতে এখন অনেক বাকি, সবে তো মাত্র 1:30 বাজে। সারা বেলাকে টানতে টানতে বলে ওঠে, ওকে ওকে চলো। বলে বেলা সারার সাথে যেতে লাগে। আজকে খুব মজা হয়েছে, তাই না ভাবি? জানো, আজকে আমি অনেক দিন পর এমন আনন্দ করেছি। আর তোমার ফ্রেন্ডগুলোও খুব ভালো। সারা বলে ওঠে, তাই নাকি? বেলা মিষ্টি হাসে, বলে ওঠে, ইয়েস, এখন চলো রেডি। সারা বলে ওঠে। সারা বেলার জন্য নিচে বানানো মিউজিক রুমে নিয়ে গিয়ে মিউজিক অন করে দেয়। বেলা সাজ দাঁড়িয়ে পজিশন নেয়, শাড়ি পেটের সাথে গুজে নিয়ে দাঁড়িয়ে যায়। আর তার সাথে সারা এই গানের প্রতিটি স্টেপ বাই স্টেপ মুভমেন্ট দিতে থাকে। আর তার সাথে সারা বেলার সাথে মিলিয়ে সারা তার সাথে তালে তাল মেলাতে থাকে। কিছুক্ষণ নিজে করতে করতে হাঁপিয়ে যায়, আর স্টেপও গড়বড় করছে বলে পাশে দাঁড়িয়ে গিয়ে বেলার ডান্স দেখতে থাকে। বেলার প্রতিটা মুভমেন্ট, প্রতিটা স্টেপ একদম পারফেক্ট, প্রতিটা বিটে তাল মিলিয়ে যাচ্ছে। বেলার নাচ দেখে সারা গালে হাত দিয়ে অবাক হয়ে দেখছে। ফ্লেক্সিবল বডি দেখে এদিকে ওদিকে সব দিক অনায়াসে ঘুরে যাচ্ছে। বেলা নিজের মতো ডান্স করছে তালে তালে প্রতি স্টেপ বাই স্টেপ। বেলা নিজের মধ্যে ডান্স করছে তালে তালে প্রতি স্টেপ বাই স্টেপ। বেলা একবার নাচের মধ্যে ডুবে গেছে, তার আর কোনো দিকে ধ্যান থাকে না, সে তার মতো করে ডুবে যায়। বেলা হঠাৎ নিজের শরীরের সাথে আরো একটা শরীর মিশতে দেখে অবাক হয়ে যায়। কারণ সারা তো অনেক আগেই সরে গেছে, তাহলে কি? বেলা পিছনে ঘুরতে নিলে হঠাৎ করে কোমর জড়িয়ে রেখে মাটি থেকে উঁচু করে তোলে। সাজ বেলার কোমর ধরে নিজের বুকের সাথে লাগিয়ে উঁচু করে ওপরে তুলে ধরে বেলা নিজের বডি সাজের ঘাড়ে ছেড়ে দিতেই এক হাত ঘুরিয়ে হালকা মাথা পেছনে করে সাজের গলা জড়িয়ে ধরে। সাজ নিজের এক হাত আস্তে আস্তে বেলার কোমর থেকে ওপরের দিকে অগ্রসর করায়। বেলা কে ঘুরিয়ে নিজেকে দিকে ফিরিয়ে নিয়ে আস্তে আস্তে নিচে নামায়। মুখের সাথে মুখ লাগাতেই সাজের বডির সাথে বেলার বডি মিশিয়ে সাজ এক পা হেলিয়ে নিজের পায়ের সাথে ভর করায় বেলাকে। বেলা ঘর কেটে সাজের থেকে সরে যেতে নিলে সাজ বেলাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে রাখে। চোখের ইশারায় পুরো ডান্স কমপ্লিট করতে বলে। এদিকে বাইরে দরজার সামনে দাঁড়িয়ে টম অ্যান্ড জেরির মতো মাথা বের করে উকি দিতে সারা ও শারিফ। সবার হাতে ফোন ধরে রাখা আছে, ভিডিও করছে সাজ আর বেলার ডান্স। আসলে সারা একটা ফোন আসতে রুম থেকে বেরিয়ে যায়, আর তখনই সাজ রুমে এন্ট্রি নেয়। বেলা নিচে বসে একদিকে হেলে গিয়ে হাতের মুদ্রা থেকে সাজ পেছন থেকে বেলার ঘাড়ে নিজের মুখ লাগিয়ে দুই হাত দিয়ে বেলাকে তুলে নেয়। বেলা এক পা সাজের কোমর জড়িয়ে অন্য পা লম্বা করে দেয়। সাজ বেলাকে ঘুরিয়ে দিতে বেলা মেঝেতে উপুর হয়ে যায়। সাজ বেলার কোমরের সাথে নিজের হাত আর বেলার ঘাড়ে নিজের মুখ রাখে। গানের শেষ হতে বেলা নিজের নাচের জগৎ থেকে বেরিয়ে আসে। নিজের ওপর সাজকে দেখে বেলার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। চোখ মুখ শক্ত করে দুই হাত দিয়ে সাজকে ঠেলে সরিয়ে উঠে পড়ে। বেলা বেরিয়ে যেতে নিলে সাজ বেলার শাড়ির আঁচল ধরে পেছন থেকে বেলা ঘুরিয়ে গিয়ে নিজের শাড়ির আঁচল সরিয়ে নিয়ে সাজের দিকে আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে বলে ওঠে,
আমার থেকে দূরে থাকুন, না হলে এর ফল ভালো হবে না। একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, না হলে এরপর যা হবে তার জন্য আপনি দায়ী থাকবেন। মাইন্ডেড। আমি অপেক্ষায় রইলাম দেখার জন্য সুইট হার্ট। সাজ বাঁকা হেসে বলে ওঠে। বেলা কোনো কথা না বলে বেরিয়ে যায়। এদিকে টম অ্যান্ড জেরি পগার পার হয়ে যায়। সাজ মেঝেতে শুয়ে হাতের উপর মাথা রেখে বাঁকা হেসে বলে ওঠে, তোমাকে তো আমার করে নেব সুইট হার্ট। আমার নেশায় তোমাকে পাগল করব। ঠিক যেমন আমি তোমার নেশায় অ্যাডিক্টেড হয়েছি, তোমার আসক্তিতে পাগল হয়েছি, ঠিক তেমনভাবে আমার ভালোবাসা নিয়ে মরে নেব। আমার হিংস্রতার মাঝে নেশায় আসক্ত ভরা ভালোবাসা দেখাবো তোমাকে এবার। আমার অবিরাম পাগলামি আর অফুরন্ত ভালোবাসা সহ্য করার জন্য তৈরি হয়ে যাও সুইট হার্ট। মিসেস বেলা সাজ রওশন। এদিকে বেলা রুমে এসে 2 হাত নিজের চুল ছিঁড়তে লাগে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, চোখ মুখ পুরো লাল হয়ে গেছে। বেলাকে দেখতে পুরো বিধ্বস্ত লাগছে। বেলা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখছে, আর তার সাথে সাথে একটু আগে সাজের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতেই নিজের গলায় আঁচড় কাটছে। যেখানে যেখানে সাজ তার ঠোঁট ছুঁয়েছে সেখানে সেখানে নিজের হাতে নখ দিয়ে আঁচড় কাটছে। কেটে গিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু এতে যেন বেলার একটুও কষ্ট হচ্ছে না। আয়নার দিকে নিজেকে বিধ্বস্ত অবস্থায় দেখে বলে ওঠে, ভালোবাসা না, এই ভালোবাসা তোমার কাল হবে। তোমার এই অতিরিক্ত ভালোবাসা দিয়ে তোমাকে শেষ করব। ঘৃণা করি আমি, পৃথিবীর সব থেকে বেশি আমি ঘৃণা করি তোমাকে সাজ। ঘৃণা করি তোমায়, অতিরিক্ত, অফুরন্ত, অবিরাম। এই ঘৃণার কোনো অন্ত নেই। আমার ভালোবাসা নিয়ে খেলার পরিণতি এবার তুমি দেখবে। বিয়ে না, এবার দেখো এই বিয়ে কেমন তোমার গলার ফাঁস হয়ে যায়, যেখানে থেকে বেরোনোর জন্য তুমি ছটপট করবে, কিন্তু তুমি বেরোতে পারবে না। আমার ভালোবাসায় তোমার শেষ ডেকে আনবে। আমাকে করা প্রতিটা অপমানের বদলা আমি নিব। এই বেলা খান তার বদলা কখনো ভোলে না। তৈরি হও আমার বার প্রতিরোধ করার জন্য। বেলায় ওয়াশরুমে ঢুকে শাওয়ারের নিচে বসে কাঁদতে থাকে। আজ যেন তার কান্না করার শেষ দিন। শাওয়ারের পানি গায়ে কাটা জায়গায় পড়তে জ্বলে যাচ্ছে। এতে যেন বেলার কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার মতো মূর্তি হয়ে বসে আছে। চোখের থেকে পানি গড়িয়ে পড়ছে, মুখ দিয়ে শুধু বিড়বিড় করছে। কেন করলে এমন সাজ? কেন আমার ভালোবাসাকে অপমান করলে জিন্দেগি? কেন? আমি তো শুধু তোমাকে ভালোবেসেছিলাম, তুমি আমার ভালোবাসাকে এইভাবে পায়ের তলায় পিষে দিলে। আই হেট ইউ সাজ, আই হেট ইউ। বলতে বলতে আস্তে আস্তে পেছনের দেওয়ালের সাথে ঝুলে পড়ে বেলা। আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে। ম্যাম, সাজ রোশন বিয়ে করে নিয়েছে। হোয়াট? স্যার বিয়ে করেছে? কবে? কার সাথে? ম্যাম, কালকে বেলা খানকে বিয়ে করেছেন। কালকে বিয়ে করে নিয়েছে? কি করে? তোমরা কি করছিলে? তোমাদের কাল ওই বেলাকে তোলার কথা ছিল না? তাহলে তোমরা কি ঘাস কাটতে গিয়েছিলে নাকি? আজ আমাকে বিয়ের খবর দিতে এসেছো? ম্যাম, আমাদের চোখের সামনে দিয়ে সাজ রোশন বেলাকে তুলে নিয়ে গেছে। আমরা ওকে তুলতে নিচ্ছিলাম, কিন্তু তখনই সাজ রোশন ও তার গার্ড এসে বেলাকে তুলে নিয়ে গেছে, সাথে বিয়েও করে নিয়েছে। আমরা কিছু করতে পারিনি। বাহ, খুব ভালো খবর। তোমাদের আমি কি আমাকে এইসব খবর দেওয়ার জন্য দুধ কলা দিয়ে পুষছি? একটা মেয়েকে তুলতে পারো না? মুখে শুধু বড় বড় বাতেলা না। আসছি আমি, সব কয়টাকে গরম তেলে কষা করব। তুই খুব বড় ভুল করেছিস বেলা, খুব বড়। সাজের দিকে হাত বাড়িয়েছিস, ওই হাত আমি ভেঙে দেব। সাজ শুধু আমার, সাজ আমার না হলে আর কারোর হবে না। তোকে আমি সাজের জীবন থেকে দূরে থাকতে বলেছিলাম, কিন্তু তুই শুনিসনি। এবার তোর এর মাসুল বলতে হবে বেবি। মরার জন্য প্রস্তুত হও সোনা। আসছি আমি তোমার ভালোবাসাকে আবার আরেকবার তোমার থেকে কেড়ে নিতে। তোকে সরানোর জন্য কত চেষ্টা করলাম, কিন্তু তুই প্রতিবার কোনো না কোনোভাবে বেঁচে যাস। সেটা এবার আর হবে না। এবার আমি নিজ হাতে পুড়িয়ে মারব, ঠিক যেমনটা তোর বাবা মাকে কেড়ে নিয়েছিল আমার ড্যাড। এবার ঠিক তেমনভাবে আমি তোকে মেরে ফেলবো। তোর জন্য, শুধু তোর জন্য আমি আমার ড্যাডকে হারিয়েছি। তোকে আমি কিছুতেই বাঁচতে দেব না। তোর মরণ আমার হাতেই লেখা। চুল দিয়ে মুখ ঢাকা, মুখ বোঝা যাচ্ছে না। হাতে বেলার ছবি, যেটা সামনে থাকা ক্যান্ডেলের আগুনে ধরে আছে। আগুন লেগে আসতে আসতে বেলার ছবিটা পুড়ছে, আর মেয়েটি গলা ফাটিয়ে চিৎকার করে হাসছে। বেলার ঘুমের মাঝে তার ঠোঁটে উষ্ণ স্পর্শ অনুভব করছে গভীরভাবে। তার মনে আছে কোনো বেড়া জালে আটকে আছে, কেউ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। তার কপালে ভেজা ভেজা কিছু অনুভব করতে পারছে। ঘুমের মাঝে সে তার ঠোঁটে ও গলায় উষ্ণ গরম আদরের স্পর্শ পাচ্ছে।
যেটা গভীর থেকে গভীর হচ্ছে। ঘুমের মাঝে বেলার শরীর এই আদরে স্পর্শ কেঁপে কেঁপে উঠছে। বেলা নিজেরও ঘুমের মাঝে তাল মিলিয়ে যাচ্ছে। এই স্পর্শের সাথে যতক্ষণ না শ্বাস ফুলে যাচ্ছে, বেলার সেই স্পর্শে মেতে থাকে। বেলার দম আটকে আসলে নিজের ঠোঁট থেকে উষ্ণ স্পর্শ নিজের গলায় পায়। যে জিন্দেগি, অস্ফুট স্বরে বলে ওঠে। বেলা নিজের গলায় একটা গভীর কামড় অনুভব করে। নিজের চোখ মুখ কুঁচকে নিয়ে পিটপিট করে চোখ খুলে তাকায়, কিন্তু আবার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলে। রুমের থাই গ্লাসে সরানো পর্দাগুলো সূর্যের আলো কোনো বাধা না পাওয়ায় মনের আনন্দে নাচতে নাচতে রুমে ঢুকে পড়েছে। বেলার মুখে চোখের আলো পড়তেই তাই আবারও চোখ বন্ধ করে নিয়েছে। আস্তে আস্তে চোখ খুলে তাকাতে বেলার মুখ হা হয়ে যায়। সাজ তাকে নিজের সাথে আশ্রয়ে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। সে সাজের বুকের ওপরে পড়ে আছে, আর সাজ তাকে কোলে নিয়ে বসে আছে। সেই বিড়াল বাচ্চার মতো পড়ে আছে। সাজ এক বুকে বেলা নিজের অবস্থান বুঝতে পেরে সরে আসতে তাই নিলই। রুমের মধ্যে বাজ পড়ার মতো শব্দ হয়। একটা বিরাশি চক্করের থাপ্পড় বেলার গালে পড়ে। বেলা নিজের গালে হাত দিয়ে চোখে পানি নিয়ে টুকুর টুকুর করে চেয়ে আছে সাজের দিকে, যে এখন তার দিকেই তাকিয়ে আছে হিংস্রভাবে। চোখ মুখ পুরো লাল হয়ে আছে, চোখে একটা অসম্ভব ভাব ফুলে আছে। চোখের পাতাগুলো ভিজে ভিজে লাগছে, মাথার চুলগুলো উস্কো খুচকো হয়ে আছে। বেলার ওইভাবে তাকানো দেখে আগুন চোখে হিংস্রভাবে তাকায়, যেন মনে হচ্ছে এই চোখ এর আগুন দিয়ে তাকে ভস্ম করে দেবে। বেলা সাজকে নিয়ে নিজের ভাবনার মধ্যেই মৃদু চিৎকার করে ওঠে। ঘোর কেটে যায় তার। সাজ এক হাত দিয়ে তার মাথার পেছনের চুল মুঠো করে ধরে। তার মুখ একেবারে সাজ নিজের মুখের কাছে নিয়ে আসে। তাদের দুজনের চোট ছুঁই ছুঁই হয়ে আছে। সাজ রেগে ফুঁসছে। সাজের এই রাগের কারণ বুঝতে পারছে না সে। হঠাৎ করে সে সকাল সকাল একটা থাপ্পড় খেয়ে নিল বিনা পয়সায়। বেলা ভাবতে বসে, আচ্ছা সে তো কাল রাতে ওয়াশরুমে ছিল, তারপর কি হয়েছিল তার আর কিছু মনে পড়ছে না। আবার নিজের চুল টানতে নিজে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। তোমার সাহস কি করে হয়? এত সাহস এর কোথায় থেকে? আর এই শরীরটাকে আঘাত করার অধিকার কে দিয়েছে? বেলার চুলগুলো আর একটু শক্ত করে ধরে হিসিয়ে বলে ওঠে সাজ। নিজেকে ওয়াশরুমে বন্দি করেছিলে কেন? বলো আমায়, কিসের জন্য? আর এই শরীরে এতগুলো আঘাত কেন এলো? উত্তর দাও আমায়। রাগে চিৎকার করে ওঠে বেলা। কোনো কথা না বলে পিটিস পিটিস করে সাজের কথা শুনে যাচ্ছে। সাজের এই রাগ, তার এই চিৎকার করা আর এই আগুন চোখে সব কিছু দেখে সে কেঁপে কেঁপে উঠছে। এদিকে সাজ বেলার চুপচাপ থাকা দেখে আরো রেগে যায়। তার দিকে বেলার এমনভাবে তাকানো দেখে সারা শরীর যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। তোমার কি মনে হয় তুমি এমন করে আমার থেকে ছাড়া পেয়ে যাবে? যদি এটা ভেবে থাকো তাহলে খুব বড় ভুল করছো। তুমি এখনো সাজ রৌশনকে চেনো না। সে যেমন জীবানা হতে পারে, আবার সেই রকমই হিংস্র রুদ্র মূর্তি ধারণ করতেও 2 মিনিট ভাবে না। বুঝতে পেরেছ? আর এই শরীরটা আমার, তোমার এই শরীরের ওপর কোনো অধিকার নেই। তাই এখন থেকে এরকম কিছু করলে সেই দিন তুমি বুঝবে সাজ রৌশন কি আর কতটা ভয়ঙ্কর। সাজ দাঁতের দাঁত চেপে হিসিয়ে বলে ওঠে। বেলার মুখ নিজের মুখের সাথে লাগিয়ে, লিসেন বেলা, আই সোয়ার, এরপর যদি তোমার এই শরীরে একটা ছোট্ট দাগও দেখতে পাই, আমি কি করব তোমাকে তুমি নিজেও জানো না। তোমার নিজের ওপর তোমার কোনো অধিকার নেই। তুমি এখন মিসেস বেলা সাজ রৌশন। তোমার উপর এখন আমার অধিকার, শুধু আমার। তাই আমি তোমাকে মারবো, তোমাকে আঘাত করব, আবার তোমাকে আমার ভালোবাসা দিয়ে আদরে আদরে ভরিয়ে দেব। আমার যা ইচ্ছে করতে পারি, কিন্তু তুমি নও। কথাটা মাথায় ঢুকিয়ে নাও, এটাই তোমার জন্য ভালো হবে। সাজ দাঁতে দাঁত চেপে বেলাকে বিছানায় বসিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে বেলা পুরো হতভম্বের মতো বিছানায় বসে আছে। এতক্ষণ যা কিছু হয়েছে সব যেন তার মাথার উপর দিয়ে গেছে। সাজের বলা কথাগুলো তার উপর সাজকে চিৎকার করে যেন তার মাথা ব্যথায় ঘুরছে বনবন করে। বেলা ঘুরে সামনের দিকে আগাতেই দেখে আয়নাতে তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। বেলা তার কাঁধের উপরে থেকে চুল সরিয়ে দেখছে তার ক্ষত সব মিলিয়ে গেছে, শুধু হালকা হালকা লাল হয়ে আছে। মিষ্টি ভাবি, সারা রুমের দরজায় দাঁড়িয়ে ডেকে ওঠে। বেলা নিজের দৃষ্টি অনুসরণ করে আয়নার থেকে সরিয়ে পাশে ঘুমন্ত দেখে রুমের দরজায় সাড়া দিয়ে আছে কাচুমাচু মুখ করে। বেলা আলতো হেসে হাত বাড়িয়ে দিতেই সারা ছুটে এসে বেলার উপরে ঝাঁপিয়ে পড়ে।
বেলা আলতো হেসে সবার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মিষ্টি ভাবে, তুমি কেন অমন করছিলে জানো? আমি কত ভয় পেয়ে গেছিলাম তোমাকে এইভাবে পড়ে থাকতে দেখে। জানো, আমি ভাইও ও সব ভয় পেয়ে গেছিলাম। আর ভাইয়া তো পাগল পাগল অবস্থা হয়ে গেছিল। সারা বেলাকে জানিয়ে ধরে কাঁদতে কাঁদতে কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে। বেলা কোনো কথা না শুনে চুপচাপ শুনে যাচ্ছে সারার কথা। জানো, তুমি দরজা খুলছিলে না বলে ভাইয়া কিরকম করছিল। আমি আর ভাইয়ের চিৎকার শুনে এখানে এসে দেখি ওয়াশরুমের দরজা বন্ধ। ভাইও মিলে দরজার লক ভেঙে ভেতরে ঢুকে। আমি তো তোমাকে মেঝেতে পড়ে থাকতে থেকে ভয় পেয়ে গেছিলাম। আর ভাই তো তোমাকে কোলে নিয়ে পাগলের মতো ডেকে যাচ্ছিল। তোমাকে কোলে এনে বিছানায় দিয়ে ডক্টরের কাছে ফোন করতে বেরিয়ে চাই আমি তোমার চেঞ্জ করিয়ে দিই। জানো, সারা রাত ভাই তোমাকে বুকে নিয়ে বসেছিল। সারা কাঁদতে কাঁদতে বলে ওঠে। কাঁদছো কেন? পিচ্ছি মেয়ে, দেখো আমি একদম ঠিক আছি, কাঁদে না। আচ্ছা আচ্ছা, সরি, আর হবে না। আচ্ছা, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। এবার তো চুপ করো সোনা মেয়ে। বেলা সারার মাথায় হাত বুলিয়ে দিয়ে সারাকে ভাবছে। তুমি জানো, তোমার কাছে এলে না আমার কেমন মামা গন্ধ পাই। আমি তো মাকে কখনো দেখিনি। আমি না কখনো মায়ের ভালোবাসাও পাইনি। মা কেমন হয় জানি না। জানো, ছোটবেলায় যখন আমি স্কুলে যেতাম তখন তারা সবাই মায়ের সাথে যেত আর আমি ভাইয়ের সাথে থাকতাম। আমি শুধু দেখতাম। জানো, ভাইও আমাকে কখনো একা হতে দেয়নি। আমার সব ইচ্ছা পূরণ করেছে। আমাকে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। সারা বলে ওঠে। বেলার চোখও পায়নি টলমল করছে। সেও তো বাবা মাকে হারিয়েছে। সেও তো বাবা মায়ের ভালোবাসা পায়নি। সে বোঝে বাবা মায়ের না থাকার কষ্টটা। আর পিচি মেয়েটা তো আমাকে পায়নি। বয়স কতই বা হবে, ছোট থেকে মা ছাড়া বড় হয়েছে। বেলা ছাড়া মাথায় চুমু খেয়ে সারার মুখ দুটো তুলে নিয়ে চোখ মুছে নিয়ে বলে ওঠে। আমি আছি তো, এখন থেকে আমি সব সময় তোমার পাশে আছি। ঠিক আছে, এখন লক্ষ্মী মেয়ের মতো রেডি হয়ে নাও তো, আমরা ঘুরতে বেরোবো। কেমন? এখন যাও। ওকে মিষ্টি ভাবি। সারা রুমে থেকে চলে যেতেই বেলা বিছানা থেকে উঠে পড়ে। তাকে বেরোতে হবে, এইভাবে বসে থাকলে হবে না। বেলা কাবার থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পরে বেলা ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হতে থাকে। ধূপধাপ আওয়াজ হতে বেলা দরজার দিকে তাকাতে দেখে সাজ ট্রে হাতে ভিতরে ঢুকছে। সাজ হাতের ট্রে পাশে কফি টেবিল রেখে বেলাকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো। লাইট ব্লু ডেমিং ব্ল্যাক শার্ট, পায়ে ব্ল্যাক স্লিটার্স, চুলগুলোকে সাইড হাই পনিটেইল করেছে। সামনের এক স্লাইডের চুল বের করে রেখেছে, যে গুলো মুখে পড়েছে। কানে ব্ল্যাক হোপ রিং, নাকের থেকে নোজপিন খুলে রেখে নোজ রিং পরেছে। হাতে ব্ল্যাক স্টোনের ওয়াচ, ঠোঁটে পার্পল কালারের লিপস্টিক দিয়েছে। বেলা আয়না থেকে কোনা চোখে তার পিছিয়ে দাঁড়ালো। সাজকে দেখছে, যে মুহূর্তে তাকে ঘুরে বেড়াতে দেখছে। বেলা মনে মনে সাজকে গালি দিল। এই জিনিসগুলোর জন্য বেশ খুশি হয়েছে। এখানে ড্রেস, জুয়েলারি, মেকআপ শিট সমস্ত কিনে রেখেছে। সাজ এতক্ষণ ধরে বেলাকে দেখতে নিয়ে পেছন থেকে বেলার হাতে টান মেরে বিছানায় বসিয়ে দেয়। কেননা কথা না বলে বেলা আচমকা এমন হতে হকচকিয়ে যায়। রাগী চোখে সাজের দিকে তাকালো। সাজের গম্ভীর মুখ দেখে তার মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না। আর সাজ বেলাকে বসিয়ে ট্রে থেকে আইসের বোল থেকে আইস নিয়ে বেলার মুখে লাগাতে থাকে। তার মাথায় থাপ্পড়, এর জন্য লাল হয়ে গেছে মুখের এক অংশ। মেরে নিয়ে এখন আদিক্ষেতা দেখাতে এসছে, ঢং দেখো। বেলা নিজের মনে মনে বলে ওঠে, আমি মারবো আবার আমি আদর করব, এটা কিছু বলার আছে? মারার মতো কাজ করলে মার খেতে হবে। সাজ গভীরভাবে বলে ওঠায় বেলা চমকে যায়। সাজের কথা শুনে ভাবতে থাকে, এই বেটা বুড়োটা আবার মনের কথা বুঝতে পারে নাকি? এই শুনুন, এত পায়তারি করবেন না। আর হ্যাঁ, আমি আপনার কথা শুনতে বাধ্য নই, ঠিক আছে? আমার যা ইচ্ছা হবে আমি সেটাই করব। বেলা চেঁচিয়ে বলে ওঠে। আওয়াজ নিচে। শীতল চোখে বেলার দিকেই তাকিয়ে বলবেন, কোথায় যাওয়া হচ্ছে শুনি? সকাল সকাল রেডি হয়ে? কোথাও যাওয়া হবে না, চুপচাপ রেস্ট করবে। শীতল চোখে বেলার দিকে তাকিয়ে বলে ওঠে, এই যে শুনুন,
আমি আপনার কথা শুনতে বাধ্য নই। আমি কোথায় যাচ্ছি সেটা বলতেও বাধ্য নই। আমার যেখানে ইচ্ছা হবে সেখানে যাব। হতে পারেন আপনি এখানকার লিডার, কিন্তু আমার নয়। বেলা বলে ওঠে। বেলার বিছানায় পড়ে থাকা নিজের ফোন দিয়ে উঠে বেরিয়ে যেতে নিলেই পেছন থেকে শ্বাস টেনে ধরে দেওয়ালের সাথে চেপে ধরে। যাচ্ছ যাও, কিন্তু মনে রেখো তুমি কিন্তু আমার নজরে থাকবে। তোমার উপর আমার নজর সব সময় থাকবে। তাই এমন কিছু করবে না যার জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হয়। আর এই শরীরে যেন কোনো ছেলের স্পর্শ না লাগে। যদি এমনটা হয় তাহলে সেই যেই হোক না কেন নিজের জীবনের মায়া ত্যাগ করবে। তাই বি কেয়ারফুল।